জামাতের জাতীয় সমাবেশে বিএনপিকে দাওয়াত না দিয়ে কাজটা ঠিক করেনি জামাত। প্রিসিলার এই স্ট্যাটাসের প্রতি উত্তরে আসিয়া ইলেকট্রনিক লিখেছেন, এটাই ঠিক করেছে জামাত। সারাদিন আপনারা মাইকে রাজাকার রাজাকার বলে চিল্লাইবেন, আবার সেই রাজাকারের বাড়িতে দাওয়াত খাওয়ার আশায় থাকবেন, এটা হাস্যকর। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকে যেমন বোঝা মনে হয়, বিএনপি ঠিক তেমনি ব্যবহার করে জামাতের সাথে। আন্দোলনে বিপদের সময় জামাতকে সাথে নিয়ে বিপদ উদ্ধার হয়, আবার বিপদ কেটে গেলে জামাতকেই ছুঁড়ে ফেলে। এই জামাত আজকে যা করেছে এটা সময়ের সঠিক সিদ্ধান্ত। বিএনপির যদি নিজের সক্ষমতা থাকে তাহলে একা একা পথ চলে দেখুক কিভাবে বিপদ কেটে উঠতে হয়। যুক্তরাষ্ট্র প্রবাসী প্রিসিলা জামাত, শিবির এবং বিএনপিকে নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, যেই স্ট্যাটাসটি ব্যাপক ভাইরাল হয়েছে। প্রিসিলা ফেসবুক স্ট্যাটাসে যা লিখেছেন তা আমি আপনাদের সামনে হুবহু তুলে ধরছি। প্রিসিলা শুরুতেই লিখেছেন, আমি কখনোই জামাত শিবিরের সমর্থক ছিলাম না, ভবিষ্যতেও হব না, কিন্তু আমার সামাজিক কর্মকাণ্ডে এমন কিছু মানুষ যুক্ত ছিলেন যারা এক সময় শিবির করতেন। তাদের সঙ্গে কথা বলতে গিয়ে আমি এক নতুন বাস্তবতা উপলব্ধি করেছি। এই সংগঠনের ভিতরকার শৃঙ্খলা, পরিকল্পনা আর ধৈর্যের এমন নিপুণ প্রদর্শনী আমি আর কোনো রাজনৈতিক বা অরাজনৈতিক শক্তির মধ্যে দেখিনি। সম্প্রতি একটি সমাবেশ আয়োজিত হলো জামাতের পক্ষ থেকে। আপনি যদি একটুখানি মনোযোগ দিয়ে দেখেন তাহলে সহজেই বুঝতে পারবেন এই দাড়ি টুপি পরা মানুষগুলো কতটা সুসংগঠিত, পরিকল্পিত এবং পরিশ্রমী। আমি এর আগে কখনো শুনিনি যে কেউ রেলগাড়ি ভাড়া নিয়ে সভায় অংশ নেয়। এই যে অসংখ্য জনতা এলেন, তাদের খাবার, পানি, চিকিৎসা, স্টেজ, সাউন্ড, আমন্ত্রণ, নিরাপত্তা সবকিছুই ছিল নিখুঁত। প্রতিটি কাজের দায়িত্বে ছিলেন একজন ব্রিগেড কমান্ডারের মতো দক্ষ সংগঠক। সবার মাঝখানে জামাতের মহাসচিব অসুস্থ হয়ে পড়লেন। মঞ্চে হুলস্থুল কোনো বিশৃঙ্খলা হয়নি, কেউ চিৎকার করেনি, দৌড়ায়নি, কেউ বাঁচাও বলে নায়কের মতো তর্জন গর্জন করেনি। সভা চলছে ঠিক আগের গতিতে, কারণ তারা জানে ব্যক্তি নয়, সংগঠনই মুখ্য। এই প্রশিক্ষণেই একজন সৈনিককে দেয় প্রতিকূল পরিস্থিতিতে ঠান্ডা মাথায় কাজ চালিয়ে যাওয়ার শক্তি। এটা কোনো মামুলি ব্যাপার নয়। এই মাটি থেকে বহু রাজনৈতিক দল উঠে এসেছে, আবার হারিয়েও গেছে, কিন্তু জামাত শিবির তারা হারায়নি, বরং সময়ের অপেক্ষায় নিজেদের মতো করে নিঃশব্দে প্রস্তুত হচ্ছে। তারা এখন সরাসরি ক্ষমতা নিতে চায় না, বরং দেশের প্রতিটি ক্ষেত্রে শিক্ষা, প্রশাসন, আইন, অর্থনীতি, ব্যবসা, সেনা, পুলিশ সবখানে তাদের লোকজন তারা গড়ে তুলছে। তারা জানে আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ডিসি, ওসি, সচিব কিংবা জেনারেল। তাদের এই পলিটিক্যাল ইনফিল্ট্রেশন বুঝতে পারলেও প্রতিহত করার মতো সাহসিক, নৈতিক কিংবা সাংগঠনিক শক্তি বর্তমান মূলধারার রাজনৈতিক শক্তিগুলোর নেই, বরং তারাই আজ জামাতকে কাজে লাগাচ্ছে ক্ষমতার হিসেব মেলাতে। আসলে শেখ হাসিনা একদা যাদেরকে নির্মূল করতে চেয়েছিলেন তাদের নির্মূল না করে বরং আরেকটু শৃঙ্খলিত ও বলিষ্ঠ করে দিয়ে গেছেন। এখন যারা জামাত বিরোধী স্লোগান দিয়ে পথে নামেন তারা হয়তো জানেন না, আজ তারা যাদের সামনে দাঁড়িয়ে চিৎকার করছেন, আগামী দিনে সেই শক্তি তাদের অস্তিত্ব সংকটে ফেলতে পারে। এর একমাত্র সমাধান হলো সততা, শিক্ষা ও কর্মনিষ্ঠতা। শুধু জামাত মুক্ত বাংলাদেশ বললে কিচ্ছু হবে না যদি না আমরা তাদের থেকেও ভালো পরিকল্পনাকারী, দক্ষ সংগঠক আর স্বচ্ছ চরিত্রের মানুষ হয়ে উঠি। কারণ আজ না হোক 10 বা 20 বছর পর এই শৃঙ্খলিত প্রস্তুতি আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। তখন তারা আমাদের কর্মকেই আমাদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করবে। আমরা ভাবি তারা অতীত, কিন্তু তারা ভবিষ্যতের জন্য প্রস্তুত। প্রশ্ন হলো, আমরা কি প্রস্তুত? প্রশ্নটা আমার প্রিয় দল বিএনপির কাছে। কিভাবে মোকাবেলা করবেন এই জামাত শিবিরকে? প্রিসিলা আরো লিখেছেন, জামাতের জাতীয় সমাবেশে বিএনপিকে দাওয়াত না দিয়ে কাজটা ঠিক করেনি জামাত। প্রিসিলার এই স্ট্যাটাসের প্রতি উত্তরে আসিয়া ইলেকট্রনিক লিখেছেন, এটাই ঠিক করেছে জামাত। সারাদিন আপনারা মাইকে রাজাকার রাজাকার বলে চিল্লাইবেন, আবার সেই রাজাকারের বাড়িতে দাওয়াত খাওয়ার আশায় থাকবেন, এটা হাস্যকর। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকে যেমন বোঝা মনে হয়, বিএনপি ঠিক তেমনি ব্যবহার করে জামাতের সাথে। আন্দোলনে বিপদের সময় জামাতকে সাথে নিয়ে বিপদ উদ্ধার হয়, আবার বিপদ কেটে গেলে জামাতকেই ছুঁড়ে ফেলে। এই জামাত আজকে যা করেছে এটা সময়ের সঠিক সিদ্ধান্ত। বিএনপির যদি নিজের সক্ষমতা থাকে তাহলে একা একা পথ চলে দেখুক কিভাবে বিপদ কেটে উঠতে হয়। মাহমুদুল ইসলাম নামে আরেকজন লিখেছেন, আসল কথা হচ্ছে
একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিল সালাউদ্দিন সাহেবকে, জামাতের সমাবেশে আপনারা কি আমন্ত্রণ পাননি? জবাবে সালাউদ্দিন সাহেব বলেছেন, আমরা পাইনি, আর পেলেও জামাতের সমাবেশে যাওয়া লাগবে কেন? মূল কথা হচ্ছে এটাই। এই নিয়ে টানাটানি করা কি ঠিক আছে? মোহাম্মদ মাসুদ নামে আরেকজন লিখেছেন, জামাতে ইসলামের সমাবেশে দাওয়াত পাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছে বিএনপি। এতদিন বলতেন জামাত বিএনপি ছাড়া চলতে পারে না, তাই জামাতে ইসলামী আজকে দেখিয়ে দিল চোখে আঙুল দিয়ে। বিএনপিকে উদ্দেশ্য করে আরো লিখেছেন, জামাত ছাড়া আপনারা কখনো সরকার গঠন করতে পারতেন না। সাইফুল ইসলাম নামে আরেকজন লিখেছেন, না ডাকার জন্য জামাতে ইসলামকে অনেক ধন্যবাদ। কারণ হলো রয়ের এজেন্ট, চাঁদাবাজ, টেন্ডারবাজ এসব লোকদের জামাতের সাথে ঠাঁই নাই। দ্বিতীয় কথা হলো রুমিন ফারহানা, সালাউদ্দিন এরা সংবাদ সম্মেলন করে বলবে জামাতের প্রোগ্রামে সম্পূর্ণ লোক ছিল বিএনপির লোক, জামাতের লোক হাতে গোনা কয়েকটা। সবচাইতে বড় কথা হলো বিএনপির লোকজন গেলে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করত। আর সবচাইতে বড় কথা হলো যিনি দলের সর্বোচ্চ পদে আছেন তিনি নিজেই বলেছেন যে ইসলামের শরিয়ায় বিশ্বাস করে না বা করি না। তাহলে তাদেরকে কেমন করে আমন্ত্রণ জানাবে জামাত? আমরা আরো কিছু মানুষের অনুভূতি নিব এবং আপনাদেরকে জানাবো। আর আমি হেঁটে হেঁটে আনকাট আপনাদেরকে ভিডিওটি দেখানোর চেষ্টা করবো যে আসলে এই সাইড দিয়ে মানুষ পল্টনের দিকে যাচ্ছে আর অপর সাইড দিয়ে মানুষ ভেতরের দিকে ঢোকার চেষ্টা করতেছে। আসলে তারা ভেতরে কতটুকু ঢুকতে পারবে সেটা আমরা জানি না, কারণ আমরাও তো ভেতরে ছিলাম, ভেতর থেকে বের হয়ে চলে এসেছি। সুতরাং তারা ভেতরে ঢুকতে পারবে বলে আমরা বিশ্বাস করি না। আর ঢুকতে পারলেও বেশিক্ষণ টিকতে পারবে না, কারণ এত পরিমাণ মানুষ ভেতরে। সুতরাং আমার পরামর্শ হচ্ছে ভিতরে না যাওয়াই ভালো। আমরা যতটুকু দেখেছি ভিতরে না যাওয়াই ভালো, বাইরে থাকাই ভালো। আপনারা দেখতে পাচ্ছেন যে যেভাবে পারে যেখানে পারে সেখানেই বসে গেছে। আর পাশে হচ্ছে রমনা পার্ক। আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকটি রমনা পার্কও সোহরাওয়ার্দী উদ্যানে পরিণত হয়েছে। আমি দেখি একটু রমনা পার্কে ঢোকার চেষ্টা করবো, যে কতটুকু পারি সেটা ঢোকার চেষ্টা করবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনি দেখতে পাচ্ছেন যে আমার ডান সাইড দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করতেছে, আর বাম সাইডে মানুষগুলো পল্টনের দিকে ধাবিত হচ্ছে। ভিতরে থাকতে পারছে না, ভিতর থেকে বের হয়ে এখন হয়তো বা পল্টন বা একটা নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু কোনো জায়গায় খালি পাচ্ছে না। সুতরাং হাঁটতেই আছে, জনস্রোত একটা সামনের দিকে একটা পেছনের দিকে। একটা একজন এক গ্রুপ বেরিয়ে যাচ্ছে, আরেক গ্রুপ ঢোকার চেষ্টা করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন একটু রমনা পার্কে ঢুকবো এবং আমি একটু রমনা পার্কেও দেখানোর চেষ্টা করবো যে আসলে কি পরিমাণ। আমি বেশি একটু ঘুরবো না রমনা পার্কে, অল্প একটু ঘুরে চলে আসবো। আপনারা দেখেন মানুষের বহর দেখেন। আমি একটু এই ক্ষেত্রে এই পাশ থেকে একটু দেখানোর চেষ্টা করতেছি মানুষ কিভাবে যাচ্ছে। এটা মসজিদ, মসজিদে নামাজ পড়ার একের পর এক জামাত হচ্ছে এই মসজিদে, তারপরে জামাত শেষ হচ্ছে না। আমি এক স্থানে দাঁড়িয়ে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। জি ভাইরা, কোন অঞ্চল থেকে আসছেন? আমি আসছি নওগাঁ থেকে। এখন কতটুকু হেঁটে আসছেন? এখন তো মহাখালী থেকে হেঁটে আসছে। এই মহাখালী থেকে হেঁটে আসতে রাস্তায় কি পরিমাণ মানুষ দেখছেন? প্রচুর মানুষ ভাই, প্রচুর। আপনার কি মনে হচ্ছে কত লক্ষ মানুষ হতে পারে? মিনিমাম 30-এর নিচে হবে না। আচ্ছা দর্শক, আপনারা শুনলেন যে সে মহাখালী থেকে হেঁটে এসেছে নওগাঁর ভাইরা। বলতে চাচ্ছেন যে 30 লক্ষের উপরে মানুষ, 30 লক্ষের উপরে মানুষের সমাগম হয়েছে এবং অনেকে অনেক ধরনের কথা বলতে যে বহু দূর থেকে হেঁটে আসতেছি, কিন্তু কেউ আর রমনা পার্ক। ভাই আপনারা তো সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকতে পারবেন না, কি জন্য যাচ্ছেন সামনের দিকে? ভাই যাচ্ছি যত দেখা যায় আর কি। আমি ভিতরে ছিলাম, ভিতর থেকে বেরিয়ে এসেছি, এখন ফুল। তবু আমরা আগাতে চাই, আমরা দেখতে চাই। আপনি মহাখালী থেকে হেঁটে আসছেন, কেমন মানুষ দেখছেন? মহাখালীর রাস্তা, মহাখালী যাবেন আপনি, মহাখালী যাবেন সামনে গিয়ে ডানে যাবেন। হ্যাঁ, সামনে গিয়ে ডানে যাবেন, ডানে গিয়ে আবার জিজ্ঞেস করবেন, সরি ভাই ডান না বাইরে যাবেন, ভাই